আলটিমেটলি সংসদ হামলায় যে নিরাপত্তার বড়সড় ফাঁক সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই যে ছবি আপনারা দেখাচ্ছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে ছবি থাকতেই পারে, কিন্তু তারও সাথে আরেকটা জিনিস জানি যে এই ললিত ঝা, তার কলকাতায় আরো একটি বাড়ির হদিশ পাওয়া গেছে। 2200 কিলোমিটারের একটা পোরাস বর্ডার, অনুপ্রবেশ চলছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়। 26/11 বিস্ফোরণের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়েছিল। এর আগে যখন সংসদ হামলা হয়েছিল তখন সেদিন যারা কেন্দ্রের ক্ষমতায় ছিলেন সেই ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। যা হয়েছে দুর্ভাগ্যজনক। কেন্দ্র সরকার তদন্ত করছে, তদন্ত অত্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। গৃহমন্ত্রকের কাছ থেকে আবেদন জানানো হয়েছে এখনই কোনো গুজবে না কান দেওয়ার, কোনো ধরনের মন্তব্যের মধ্যে না যাওয়ার। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের সার্বিক ব্যর্থতা, প্রাতিষ্ঠানিক লুট, তাদের বিরুদ্ধে চলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত, নতুন নতুন সম্পত্তির হিসাব খোঁজ উঠে আসা এবং সর্বোপরি মহামান্য আদালতে গিয়ে তদন্ত প্রক্রিয়া বন্ধ করার একটা প্রচেষ্টা, সেটা বারবার ব্যাহত হচ্ছে। এই সমস্ত দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন তারা এটাকে হাতিয়ার করবার চেষ্টা করছেন। কিন্তু মানুষ সচেতন, মানুষ তৃণমূলকে চেনে। নতুন করে এই যে ছেলেটির যেভাবে কম কানেকশন বাড়ছে বা তার সংসদে একটি ঘটনা যাতে দেখা যাচ্ছে বাংলার লোক ক্রমশ তীব্র হয়ে উঠছে, তার একাধিক বাড়ি এই শহরে এবং তার সঙ্গে এই শহরে এই রাজ্যের যে শাসক দল তাদের নেতাদের সঙ্গে ছবি, কিভাবে দেখছেন? এদিকে স্লিপ তোলা হয়েছে বিজেপি সাংসদের মাধ্যমে। যে কোনো অনৈতিক ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের জড়িয়ে পড়াটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। দ্বিতীয়, এবং পশ্চিমবঙ্গ মানেই তো হয়ে গেছে এখন তৃণমূল, আমার বাংলা এগিয়ে বাংলা, একটা সর্বব্যাপী সর্বগ্রাসী রাজনৈতিক দল, সকলকেই কোলে টেনে নিয়েছে। হয়তো ললিত ঝাকেও টেনে নিয়েছিল, সেই জন্যই ছবি আসছে। ছবি কোনো কিছু প্রমাণ করে না, ছবি নিয়ে কোনো দাবি বিজেপি করেনি, কিন্তু প্রথম থেকেই তারা ঝাঁপিয়ে পড়ে হঠাৎ মহুয়া মৈত্রর সঙ্গে সঙ্গে তারও পদত্যাগ করতে হবে, তাকে বহিষ্কার করতে হবে সাংসদ, এই যে দাবি নিয়ে এসছে, এটা তৃণমূল দৃষ্টি ঘোরানোর জন্য করছে পরিকল্পিতভাবে। সংগঠনের আড়ালে একটা সংগঠন, এই সংগঠনের আড়ালে কি চলছে? না না, আমরা তো জ্যোতিষীও নই, তদন্তকারী সংস্থাও নই। যাদের তদন্ত করার কথা তারা তদন্ত করছে, তদন্ত যেটা উঠে আসবে সেটা আমরা শুনব। দেশের মানুষের তদন্তকারী সংস্থার প্রতি আস্থা আছে, আমাদেরও আছে। একটু অপেক্ষা করুন, প্রকৃত সত্য সামনে আসবে। এরা অতিমাম কি এরা তৃণমূলেরও ভালোবাসার ছোঁয়া কোনো জায়গায় পেয়েছে কিনা সেটা তো সময়ের অপেক্ষা, বোঝা যাবে। এই যে 15 জন সংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো, তারা প্রতিবাদ জানাতে চাইছেন, তারা প্রকৃত ঘটনা চাইছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চাইছেন, এটা কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি যদি কোনো সাংসদ দাবি করে, দাবি করতেই পারেন, কিন্তু দাবি করানোর নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই অধিকার স্পিকারের আছে, সেই অধিকার রাজ্যসভার চেয়ারম্যানের আছে। কেউ যদি হোয়েলে নেমে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তো স্বভাবতই সব জায়গায় সাসপেন্ড হয়। পশ্চিমবঙ্গে তো এই মুহূর্তে বিনা কারণে বিরোধী দলনেতাকেই সাসপেন্ড করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ তো সাসপেনশনের একদম শীর্ষে। পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে রাজ্যপালকে মহিলা বিধায়কদের দিয়ে ম্যান হ্যান্ডেল করানো হয়েছে। পশ্চিমবঙ্গের স্পিকার তো কার্যত সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো তারা নৈতিকতার কথা বলবে, তারা সংসদীয় রীতিনীতির কথা বলবে, তারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে কিভাবে সংসদ চলবে তারা ঠিক করবে। যেটা স্পিকার ঠিক করেছেন সেটা স্পিকারের বিষয়, তার প্রয়োজন হয়েছে, যেটা করেছেন সাংবিধানিক রীতিনীতি মেনে করেছেন। সাসপেনশনের প্রতিবাদ করে গান্ধী মূর্তির সামনে ইন্ডিয়া জোটের বা বিরোধীদের একজোট হয়ে ধর্ণা, এবং সেখানে মোদী সরকারের উপর চাপ বাড়াতে ইন্ডিয়া জোটের রণকৌশল বৈঠক আজ আলোচনা। আমরা তো সবসময় শুনছি চাপ বাড়ানোর জন্য লগিয়ে গিয়ে, চাপ তো দেখতে পাচ্ছি না। যত বেশি চাপ দিচ্ছেন নিম্নচাপ হয়ে সেটাই তো ইন্ডিয়া জোটের উপরে চলে আসছে বিরোধী দল। আর ইন্ডিয়া জোট কোথায়? ইন্ডিয়া জোটের অস্তিত্ব কি?
যেদিন মিটিংয়ে বসে পরের দিন কারোর দল ভেঙে যায়, না হলে দল ছেড়ে চলে যায়, জোট ছেড়ে। অধীর চৌধুরী বলছেন প্রশ্ন করা কি অপরাধ? একটা আইনসভা, দেশের আইনসভা, সেখানে বিরোধীরা প্রশ্ন করছে মাত্র, আর তার জন্য এরকম সাসপেনশন। যে রাজনৈতিক দলের মঞ্চ থেকে অধীর চৌধুরী এই কথা বলছেন, সেই রাজনৈতিক দলই 1975 সালে ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করেছিল। তারাই এই দেশের সমস্ত মানুষের মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে নিয়েছিল। তো যে রাজনৈতিক দল দিনের পর দিন কলমের খোঁচায় গভীর রাতে মানুষের দ্বারা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছিল, 356 দ্বারা জারি করার রেকর্ড করেছিল, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই প্রশ্ন তোলার? রেশন দুর্নীতি কাণ্ডে আরো তদন্ত এগোনোর জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল ইডি। কলকাতা থেকে জেলা ভুরি ভুরি অভিযোগ এবং একটির সঙ্গে আরেকটির যোগসূত্র পাওয়া যাচ্ছে, ফলে বিস্তারিত তদন্ত প্রয়োজন। এই মর্মে চিঠিতে আর্জি জানিয়েছে এজেন্সি। ইডি জানালো রাজ্য পুলিশের এজেন্সির কাজ করেছে, ডিজির কাজ করবেন। রাজ্য পুলিশ সহযোগিতা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যারা ভোট পরবর্তী হিংসা মামলায় প্রমাণ লোপের কাজ করেছেন, বিভিন্ন সাক্ষীকে হস্টাইল করে দিয়েছেন, মানুষকে গিয়ে ভয় দেখাচ্ছেন বাড়ি বাড়ি, যাতে তারা সিবিআই এর সামনে মুখ না খোলে, সেই পুলিশ সহযোগিতা করবে। তারা নিয়ম রক্ষার্থে চিঠি দিয়েছে, কিন্তু ভবি বলার নয়, যার যা করার সে সেটাই করবে। শশী পাজা তিনি বলেছেন যে বিজেপির সাংসদ তিনি পাস দিলেন, হট্টগোল করলেন একদল যুবক, মহিলাও ছিলেন একজন। আর হোম মিনিস্টার কোনো দায়িত্ব নিচ্ছেন না, প্রধানমন্ত্রী দিল্লিতে থাকা সত্ত্বেও কোনো বিবৃতি দিলেন না। সেদিন সংসদে 300 জন সিকিউরিটি থাকার কথা, কিন্তু কার নির্দেশে 175-এর বেশি থাকলো না। গল্পটা আলটিমেটলি বিজেপি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং কোন রাজ্যে কোন শহর সেটা বলা হচ্ছে, যেখানে গল্প করে রাজ্যের নাম নিয়ে আসা হচ্ছে, এটা পরিকল্পিত চক্রান্ত। অনুব্রত ভালো ছেলে, মাথায় অক্সিজেন যায় না, এমএলএ হতে চায় না, এমপি হতে চায় না, মন্ত্রী হতে চায় না, শুধু সংগঠনটা করতে চায়। কার উক্তি? যিনি দাঁড়িয়ে বলেছিলেন 2016 নির্বাচনের আগে আমাকে ক্ষমা করবেন, গালাগাল করলে আমাকে করুন, এরা চোর, যদি আগে জানতাম টিকিট দিতাম না। আজকে তারা কি পদে আছেন? কার উক্তি? জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় কার ক্যাবিনেটের মন্ত্রী আছেন? যৌথ দায়িত্ব নিন, কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা, নিজের দায়িত্ব স্বীকার করে আগে মুখ্যমন্ত্রী বিবৃতি দিন, তারপরে কথা বলবেন। যে রাজ্যে আমি তো আবার বলছি, যে রাজ্যে মুখ্যমন্ত্রীর হাঁটুর কোনো নিরাপত্তা নেই, শশী পাঁজা একজন চিকিৎসক, অত্যন্ত একজন শিক্ষিতা মহিলা, সম্মানীয় মহিলা, তাকে বলছি যে তিনি নিরাপত্তা কথা বলার আগে তিনি নিজে চিকিৎসক হয়ে মুখ্যমন্ত্রীর হাঁটুর নিরাপত্তার বিষয়টা আগে সমাধান করুন। কারণ তাদের সর্বোচ্চ হসপিটাল এসএসকে তাকে সেপটিক করে দিয়েছে, এটা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। কোন রাজ্যে ছিলেন সেটা ইনভেস্টিগেশনের পার্ট হতে পারে না, দোষারোপের রাজনীতি করছে বিজেপি, শশী পাজা বলেছে। আরে নদী তুমি কোথা হইতে আসিয়াছো, এটা কি শুধু সাহিত্যেই থাকবে? কে কোথা থেকে গেছে, কে কোথায় দাঁড়িয়ে আছে, সেটা তো তার জন্য এত ভীত শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিজেপি তো একবারও তাপস রায়কে গ্রেপ্তারের কথা বলেনি, তাপস রায়ের সম্পর্কে কোনো মন্তব্যও করেনি, কারণ আমরা জানি ছবি পাওয়া যেতে পারে, কিন্তু কতটা গভীর সেটা তো বুঝতে হবে। তাপসদা তো অনেক পুরনো দিনের, কিন্তু এখন নতুন যারা আছেন তাদের সঙ্গে কি ধরনের যোগাযোগ, এই তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ আছে কিনা, সেইটা বেরিয়ে আসার ভয়েই কি আজকে এ ধরনের আগাম বিবৃতি দেওয়া হচ্ছে? তৃণমূল বলছে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। দাবি যেহেতু উঠেছে, এই কারণেই কি আপনারা মমতা ব্যানার্জিরও বিবৃতি দাবি করছেন? কেন তিনি নীরব আছেন? এই দাবি উঠেছে বিজেপির তরফে। মমতা ব্যানার্জি কেন নীরব, এই দাবি আপনারা করেছেন। অমিত মালবিয়া টুইট করেছেন। না, যিনি টুইট করেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি তার অবস্থানের কথা জানিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বহু বিষয় তিনি নীরব থাকেন। উনি কখন নীরবতা ভাঙবেন ঈশ্বর ছাড়া কারোর, মানে ঈশ্বরেরও সেটা জানা সম্ভব নয়। কারণ মহুয়া মৈত্রর ক্ষেত্রে দীর্ঘদিন তিনি নীরব ছিলেন, হঠাৎ তিনি তার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি দলের সর্বোচ্চ নেত্রী, দলের জন্মদাত্রী। তার এই দলেই মাত্র 7 দিনের মধ্যে পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করা হয়েছিল।
কিন্তু আবার দীর্ঘদিন পরে 2 বছর পরে দাঁড়িয়ে তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের শিকার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সুতরাং মুখ্যমন্ত্রী কখন বলবেন, কি বলবেন, এটা আজকে বাংলার রাজনীতিকে আর প্রভাবিত করতে পারে না। তৃণমূল বলছে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেই সাসপেন্ড হতে হচ্ছে, এক্ষেত্রে তাই হলো। সেটাও মানুষ দেখছে। মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যায় সবাই, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষই শেষ কথা বলে। মানুষ যাদের দেশ পরিচালনা করবার দায়িত্ব দিয়েছে, মানুষ যাদেরকে স্পিকার বানিয়েছেন, তারা যখন সাসপেন্ড করেছে, সেই স্পিকার যখন সাসপেন্ড করেছেন, আবার ঠিক সময় মানুষ তার বিচার করে দেবেন। স্পিকারকেও তো নির্বাচনে যেতে হবে, সেই স্পিকারও মানুষের দরজায় যাবেন, আর যারা ক্ষমতায় আসবেন তারাও মানুষের দরজায় যাবেন। আর 4 মাস পরে তো সব ঠিকঠাক হয়েই যাবে। 4 মাস পরেই তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তখন এতে নিরাপত্তার ব্যবস্থাগুলো ঠিকঠাক করে নেবেন, তদন্ত করে পারলে অমিত শাহ ফাঁসি দিয়ে দেবেন, যেটা চাইছেন। অনেকবারই তো দিয়েছেন রাস্তায় অমিত শাহ ফাঁসি, সত্যিকারের ফাঁসির অর্ডার বার করে দেবেন। কয়লা কাণ্ডে বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি চলছে। লালা ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদার তার বাড়িতেও ভবানীপুরে, সেখানেও সিবিআই আজকে দিয়েছে। সিবিআই কোথায় কখন কিভাবে যাবে সেটা তো বিজেপি পার্টি অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয় না, বা এটা কেন্দ্রীয় সরকারের কার্যত বিষয়ও নয়। সিবিআই তদন্ত করছে, এবং তদন্ত করছে অধিকাংশ ক্ষেত্রেই কোর্টের নির্দেশে এবং নজরদারিতে। সিবিআই কত করুণ পরিস্থিতির মধ্যে আছে একবার চিন্তা করুন। প্রতিনিয়ত কোনো সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কোনো সময় অমৃতা সিনহা ভৎসনা করছে, তাদের কৈফিয়ত চাইছে, হুমকি দিচ্ছেন। তারা তো করছেন, এই অবস্থার মধ্যে তারা কাজ চালাচ্ছেন। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস বদলের আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট আজকে সেই আবেদন খারিজ করে দিল। কি কারণে এজলাস বদলের আবেদন করছিলেন অভিষেক, কি মনে হয় আপনার? তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যেই তদন্তকারী সংস্থার তদন্ত বন্ধ করতে হবে, বিচারের গতিকে আরো স্লথ করে দিতে হবে। যেভাবে ইডি মামলা দিনের পর দিন সুপ্রিম কোর্টে একটার পর একটা তারিখ দেখছে, এখনো পর্যন্ত সূর্যের আলো দেখতে পায়নি, এই তদন্তের ক্ষেত্রেও সেটা করে দিতে হবে, এটাই তাদের দাবি। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্ট গেছিলেন, এবং ধারাবাহিকতা বজায় রেখে আবার খালি হাতে ফিরে আসছেন কলকাতায়। অর্থাৎ তদন্ত যে পথে চলছে, তদন্ত সেইভাবেই যাবে, সেই অভিমুখেই চলবে, এবং এই বিচার ব্যবস্থার প্রতি, মহামান্য কলকাতা আদালতের বিভিন্ন বেঞ্চের প্রতি সুপ্রিম কোর্টের পূর্ণ আস্থা আছে, সেটাই প্রমাণ করলো। তৃণমূলের এই দাবি যে একদম কিছুই নয়, ছোট ছেলের আবদার ছাড়া কিছু নয়, আজকের আবার এই সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণ করলো। এই মামলায় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে, তার আইনজীবীর মাধ্যমে, বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে বিভিন্ন খবরে নেতার মানহানি হচ্ছে, এটা অন্তত বন্ধ হওয়া দরকার বলে তারা আর্জি জানিয়ে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট জানালো, খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন আমাদের পক্ষে নির্দেশের মাধ্যমে দেওয়া সম্ভব নয়, আপনারা প্রয়োজন পড়লে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। এই যে খবর সম্প্রচারিত হয়ে মানহানি হচ্ছে নেতার, এটা কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। সংবাদ মাধ্যম কার্যত তৃণমূলের আমলে বারবার আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। বিভিন্ন নির্বাচনে ক্যামেরা পার্সন থেকে শুরু করে কোনো সাংবাদিককে আদর করতে তৃণমূল কংগ্রেস বাকি রাখেনি। তো এখন তারা কণ্ঠস্বর বাজেয়াপ্ত করতে চাইছে, মানুষের করেছে, এবার আদালত যাতে চুপ করে থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই চলছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে স্বাগত জানালো টিএমসিপি। ক্যাম্পাসে আচার্যের গাড়ি ঢুকতেই দূরহট স্লোগান, তাই উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে যে সময় রাজ্যপালের গাড়ি ঢুকছে, দুদিকে দাঁড়িয়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ। এই যে ছবি, তৃণমূল ছাত্র পরিষদের এই স্বাগত জানানোর ভাষা, তৃণমূল কংগ্রেসের মূল রাজনৈতিক দর্শন কি? তৃণমূল কংগ্রেস লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন একটা রাষ্ট্র তৈরি করা। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত করে দেওয়া। তাই তৃণমূল কংগ্রেস এখানে সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে। দেখছেন না, মহামান্য আদালতের বিচারপতি তার মন্তব্য নিয়ে পর্যন্ত হাইকোর্টে চলে যায়, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। তো জাতীয় সঙ্গীত বন্ধ করতে চাইছে, আর তার সঙ্গে রাজ্যপালকে আক্রমণ করবে, কালো পতাকা দেখাবে। এটাই তো তৃণমূল, এটাই তো কর্মপদ্ধতি, এটাই তৃণমূলী সংস্কৃতি। ঠিকই আছে। পিছিয়ে গেল মহুয়া মৈত্রের মামলার শুনানি। লোকসভার সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে, স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন মহুয়া।
3 জানুয়ারি সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের মামলার শুনানি। মহুয়া মৈত্রের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং নিশিকান্ত দুবের হয়ে লড়ছেন হরিশ সালভে। কিভাবে দেখছেন এই অভিষেক মনু সিংভির লড়া এবং মহুয়া মৈত্রের শুনানি? এটা আমায় জিজ্ঞেস করছেন কেন? এটা বিজেপিকে জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই নয়। অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করুন, যিনি পশ্চিমবঙ্গের সিপিআইএম কে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বারবার আক্রমণ করে পশ্চিমবঙ্গবাসীর মনোরঞ্জন করছেন। সেই অধীর রঞ্জনই এর সঠিক উত্তর দিতে পারবেন কোন কারণে আজকে দিল্লিতে তৃণমূল ভজনা চলেছে। আবার বলছি, অধীর চৌধুরীর জন্য কংগ্রেসের মঞ্চে থেকে তৃণমূলের পক্ষে লড়াই করাটা সম্ভব হবে না। বলছি যে আজকে বিজেপি এই আজকে তৃণমূলের মহিলা নেত্রীদের নিয়ে জেলা থেকে শুরু করে সকল বিধায়ক ও সাংসদদের নিয়ে মিটিং চলছে। সামনে লোকসভা নির্বাচনে মহিলা ভোটকে টার্গেট করে বৈঠক চলছে। অন্যদিকে বিজেপির কাছেও এবার পাখির চোখ বৈঠক। এই মহিলা ভোটকে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দলের এই যে অবস্থান, এটাকে কিভাবে দেখছে? দেখুন, বিজেপি লিঙ্গভেদের রাজনীতি করে না। বিজেপি সাম্যে বিশ্বাস করে। বিজেপির কাছে একটাই লক্ষ্য হচ্ছে ভারতবাসী, শক্তিশালী ভারত, ঐক্যবদ্ধ ভারত, নির্ণায়ক এবং স্থায়ী সরকার এবং 2047 সালে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ শক্তি হিসেবে ভারতবর্ষকে উপস্থাপিত করা। এটাই হচ্ছে বিজেপির কর্মসূচি। তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনীতি, সেই রাজনীতি হলো পাইয়ে দেওয়ার রাজনীতি, অনুদানের রাজনীতি। বিজেপির রাজনীতি 500 টাকা দেওয়ার রাজনীতি। এই রাজনীতি তৃণমূল কংগ্রেস চাইছে যে সব জায়গায় বিজেপি অনুকরণ করে চলুক তৃণমূলের পদ্ধতি, কিন্তু বিষয়টা সেরকম নয়। আমরা চাই যে এই রাজ্যের মানুষ শুধুমাত্র অনুদান নির্ভর হয়ে না বেঁচে থাকুক, ছেলেও যেন প্রতি সপ্তাহে মাকে 500 টাকা করে মায়ের হাত খরচার ব্যবস্থা করতে পারে, অন্তত অর্থনীতিটাকে সেই জায়গায় নিয়ে যেতে। নদিয়ায় পুলিশ হেফাজতে মৃত্যু, সেই মামলায় আবার সিবিআই অর্থাৎ রাজ্যে সিবিআই এর হাতে থাকা যে মামলার সংখ্যা আরো একটা বাড়লো। নদিয়ায় পুলিশ হেফাজতে লকআপে মৃত্যু, 2 মাসের মধ্যে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে পুলিশকে আজই বলা হয়েছে, রাজ্য পুলিশকে সব নথি সিবিআই কে দেওয়ার জন্য। কঠিন পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হয়ে গেলে তারাও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। মহামান্য আদালতের কাছে গিয়ে আবেদন করলে তারাও সিবিআইকে তদন্ত করতে বলছে। একমাত্র তৃণমূলেরই মন্ত্রীদেরই এত জমে থাকা তদন্ত সিবিআই হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু গোটা সিবিআই অফিসটাই হাইকোর্টের পাশে নিয়ে চলে আসা উচিত, তবেই পশ্চিমবঙ্গ চলতে পারে। কি রাজ্য তৈরি করে দিয়েছে তৃণমূল। বলছি যে কাকুর চেস্টের একটা টেস্ট করার জন্য নির্দেশ দিয়েছে ডাক্তাররা। দেখা যাচ্ছে সেই টেস্টের মেশিন এসএসকেএম এ আছে, প্রায় 1.5 কোটি টাকা দামের মেশিন, কিন্তু মেশিন চালানোর কোনো লোক নেই। ফলে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে সুপারিশ করা হচ্ছে সেই টেস্টের জন্য। কিভাবে দেখছেন? না, দেখার কিছু নেই। কাকুর কোথায় কোথায় ব্যথা এখন পর্যন্ত সেটাও চিহ্নিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে কাকুকে শিশু বানানোর প্রচেষ্টা আমরা দেখলাম। আবার কাকুর হৃদযন্ত্র নতুন করে যাতে বিকল না হয়ে যায়, কোনোভাবে কোনো জায়গায় কোনো ছিদ্র না তৈরি হয়, সেটার জন্য নিঃসন্দেহে চিকিৎসকরা তৎপর থাকবেন। কারণ এই কাকু যে সে কাকু নয়। কাকুর কোকিল কণ্ঠের অপেক্ষায় এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা আছে। কবে কাকুর গলায় কুহু কুহু ডাক শুনতে পাবে মানুষ, সেটার জন্য অপেক্ষায়। দেখা যায়। বন্টন দুর্নীতি তদন্ত আরো দুটো ছিল। আচ্ছা, আমার কাছে সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, আরে প্রাক্তন অঞ্জন দাঁতটা একটু খাদ্যমন্ত্রী। শেষ হয়ে যাক, অঞ্জন দাঁতটা শেষ হয়ে যাক। বলে দিকে একই করে দিচ্ছে। সেটা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্ট একটু আগে নির্দেশ দিয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ঢোকা এবং বেরোনো 2 জায়গায় সিআরপিএফ থাকবে, কেন্দ্রীয় বাহিনী নজর রাখবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও জানে যে এসএসকেএম হসপিটালের উডবান ওয়ার্ডে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীরা, নেতারা কেন ভর্তি থাকেন, কোন উদ্দেশ্যে ভর্তি থাকেন। প্রত্যেকে সুস্থ সবল শরীরেই ওখানে বিরাজ করেন, আর ঢাল হিসেবে চিকিৎসকদের ব্যবহার করা হয়। তো এখন সেখানে তো খোলামেলা পরিবেশে সবাই আসছে যাচ্ছে, মেলামেশার ব্যাপার। একজন
অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তার কাছে কোন মানুষজন আসছেন সেটা দেখার জন্য হয়তো তদন্তকারী সংস্থার প্রয়োজন হয়েছে। বলছি, শিশু বিক্রির একটা অভিযোগ আসছে। এই অভিযোগটা দেখা যাচ্ছে মূলত আইভিএফ সেন্টারের মাধ্যমে, আনন্দপুরের কাছে এই সেন্টারের মাধ্যমে শিশু বিক্রি এবং শিশু পাচারের একটা অভিযোগ উঠছে। কি বলবেন? দেখুন, শিশু বিক্রি এবং শিশু পাচার নিয়ে গোটা পশ্চিমবঙ্গ একবার আলোড়িত হয়ে গেছে। অনেকে গ্রেপ্তার হয়েছিলেন। বহু সংস্থার করুণ দৃশ্য সংবাদ মাধ্যমের কারণে রাজ্যবাসীর সামনে এসেছে। আবার নতুন করে যদি এটা কোনো জায়গায় দেখা যায়, আমার মনে হয় মানবিকতার স্বার্থে অবিলম্বে রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, যারা আয়োজক তথা যারা আসছেন অংশ নিতে বলে জানিয়েছেন সাধু সন্তরা, তারা অভিযোগ করছেন বিভিন্ন এলাকা থেকে তারা আসার জন্য যখন বাস ভাড়া নিতে চাইছেন, বাস সিন্ডিকেটের মাধ্যমে তাদের আসার ব্যবস্থা বিঘ্নিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী আসছেন, শঙ্করাচার্য আসছেন, মুখ্যমন্ত্রী নিমন্ত্রিত, সেই অনুষ্ঠানে এহেন সিন্ডিকেট রাজ কিভাবে দেখছেন? দেখুন, এটা ভোটের রাজনীতি, সংসদীয় গণতন্ত্র। এখানে সাধুরও এক ভোট, চোরেরও এক ভোট, ব্রহ্মচারীরও এক ভোট, ব্যভিচারীরও এক ভোট। আর যে রাজনৈতিক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে, তারা রাজনীতি সাপেক্ষেই পুরো ব্যবস্থাটা চিন্তা করে। তাদের রাজনীতি একাধিপত্য প্রতিষ্ঠার রাজনীতি, দখলদারির রাজনীতি। তো স্বাভাবিকভাবেই গীতা পাঠকে বাধা দিচ্ছেন তারা। এই বার্তাটুকু সমাজের কিছু কিছু জায়গায় ধর্মান্ধ কিছু মৌলবাদীর কাছে পৌঁছে দিতে চায় যে আমরা গীতা বিরোধী, আমরা এই গীতা পাঠের বিরোধিতা করছি। সেই জন্যই এই বাধা দেওয়ার প্রচেষ্টা। সমুদ্র রেশন বন্টন দুর্নীতি তদন্তের মাঝে এবার বেআইনি গম মজুতদারদের বিরুদ্ধে অভিযানে নামার নির্দেশ দিল রাজ্য খাদ্য দপ্তর। কি মনে হচ্ছে, এই নির্দেশ দেওয়া হচ্ছে বাস্তবে কি কোনো লাভ হবে? দেখুন, যে র্যাকেট আছে সেটাকে ভেঙে ফেলা বর্তমান খাদ্যমন্ত্রীর পক্ষে এত তাড়াতাড়ি সম্ভব নয়। একটা আইওয়াশের চেষ্টা করা হচ্ছে, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, সংবাদ মাধ্যমের দৃষ্টি ঘোরানোর জন্য কিছু সার্কুলার আসছে, কিন্তু কোনো কিছুই পুরো বন্ধ করে দেওয়া যায়নি। ধারাবাহিকভাবে যারা কেন্দ্রীয় সরকার বা অন্য জায়গা থেকে সংগ্রহিত ভালো গমটাকে বিভিন্ন বিস্কিট কোম্পানিতে বিক্রি করেছেন, খোলা বাজারে বিক্রি করে পশু খাদ্য, মাছের খাদ্য গমকে 5 কেজির প্যাকেটে 50 গ্রাম কম দিয়ে মানুষের কাছে সরবরাহ করেছেন, তারা আজকে বেলা শেষে সামনে 2024-এর ভোটকে দেখে এ ধরনের সার্কুলার ব্যবহার করছেন। আবার যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে আসবে। শেষ তো?